যে কাজ আসলে রাজ্যের বিরোধী দলের বা পুরসভায় বিরোধী দলের করার কথা সেই কাজটাও তৃণমূল কংগ্রেসকে করতে হয়, কারণ বিরোধী দল এত অপদার্থ যে তারা সেই প্রশ্ন বা প্রস্তাব উত্থাপনটুকু পর্যন্ত করে না। ওনাদের আসলে মানুষের স্বার্থে পরিষেবা দেওয়া নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, পুরোটাই রাজনীতি করবার জন্য সস্তার রাজনীতি করতে চাইছেন, তাই সজল এই কথা বলেছে। পথকে সম্মান জানাতে হয়। রাজ্যের লিডার অফ অপোজিশন কেন্দ্রের লিডার অফ অপোজিশনকে বলছেন গান্ডু, প্রকাশ্যে কোট আনকোট গান্ডু বলে সম্বোধন করছেন। তো কোন রাজনীতি ভাষ্য শুভেন্দু অধিকারী? তো রাষ্ট্রীয় ইস্যু। যখন বহিঃশত্রু আমাদের দেশকে আক্রমণ করে তখন সেখানে সবার আগে আমরা ভারতীয়। আমাদের উচিত প্রত্যেক ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষের এই বিষয়ে সরকার যাতে কঠোরতম স্টেপ নেয় সেটাকে প্রেশার ক্রিয়েট করা এবং সেটাকে এনশিওর করা। যারা সিবিআইকে চেয়েছিল তারাই সিবিআই বিরোধিতা করছে। আজকে হাস্যকর পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে যে আজকে বলা হচ্ছে যে ওখানেই নাকি খুন এবং ধর্ষণ হয়নি। এরা রাজনীতি করতে এসছে, এরা কুর্সি চায়, এরা চেয়ার চায়, এরা বিচার চায় না। দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম যে তৃণমূল কাউন্সিলর তিনি মেয়রের কাছে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন যে মাটির নিচ থেকে জল তুলে সেই জলের একটি মূলত বেসরকারিভাবে সরকারি অনুমোদন ছাড়াই সেটা নিয়ে ব্যবসা করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তিনি বলছেন যে যার নামে অভিযোগ এসছে, অর্থাৎ যার কথা বলা হচ্ছে লাতিফ খান, তাকে বলছে তার ডাকনাম পাপ্পু, তিনি তৃণমূলেরই লোক। এর আগে তারা কয়লা বালি গরু পাচার করতে, এবার তারা মাটির নিচে জলকেও ছাড়লো না। কি বলবেন এটা নিয়ে? প্রথম কথা, পরিবেশ জল বাঁচানোর জন্য এটা যে কোনো পুরপ্রতিনিধির এই উদ্যোগ নেওয়া উচিত। এই উদ্যোগ গত পুরসভার অধিবেশনে যখন উঠেছিল তখন আমরা সবাই সেখানে ছিলাম। সজল ঘোষ কিন্তু সেই অধিবেশনে ছিলেন না। সজল ঘোষ সেই অধিবেশনে উপস্থিত একজন পুরপ্রতিনিধির প্রধান কাজ হচ্ছে পুরো অধিবেশনগুলোকে অ্যাটেন্ড করা, সেইখানে প্রশ্ন বা প্রস্তাব উত্থাপন করা। সজল নিজে পুরো অধিবেশনে আসে না, না এসে এরম গরম গরম রাজনীতির বুলি যাওড়ায়। সবচেয়ে বড় কথা, মাটির তলার জল, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যদি বোরিং করে তোলা হয় তাহলে ভূগর্ভস্থ জলের যে স্তর সেই স্তর নেমে যায়। তার ফলে একটা আর্সেনিকের বিষাক্ত পয়জন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সকলেই জানি যে কলকাতার বুকে জলস্তর যেভাবে নামছে তাতে এখন থেকেই সতর্ক হওয়ার সময় হয়েছে। আমি ধন্যবাদ জানাই কলকাতা পৌর সংস্থার আমার সতীর্থ পৌর প্রতিনিধিকে। তিনি সেদিন এই প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং মহানাগরিক জবাব দিয়েছেন যে এই বিষয়ে পুরসভা কঠোরতম ব্যবস্থা নেবে। কিন্তু যে কাজ আসলে রাজ্যের বিরোধী দলের বা পুরসভায় বিরোধী দলের করার কথা সেই কাজটাও তৃণমূল কংগ্রেসকে করতে হয়, কারণ বিরোধী দল এত অপদার্থ যে তারা সেই প্রশ্ন বা প্রস্তাব উত্থাপনটুকু পর্যন্ত করে না। এই প্রশ্নটা তো সজল তো নিজেও শিয়ালদার পৌর প্রতিনিধি, ওই অঞ্চলেরই। সজল নিজে 50 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। তো এই প্রশ্নটা তো সজলের অনেকদিন আগে করা উচিত ছিল। ও তো বিরোধী দল, ও কি সরকারের হয়ে দালালি করাবার জন্য কলকাতা পুরসভায় বসে রয়েছে? তা তো নয়। ওরই তো কাজ এটা বিরোধী দলের প্রতিনিধি হিসেবে যে এই প্রশ্নগুলো সরকারের সামনে রাখা, যাতে যদি কোথাও অন্যায় হয়ে থাকে সেই কাজটা জনসমক্ষে তুলে ধরা, যাতে সেই অন্যায় কাজ বন্ধ করা যায়। বরং এখানে তৃণমূল কংগ্রেসই শাসক, তৃণমূল কংগ্রেসই বিরোধী। কারণ তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এই প্রসঙ্গ যখন উত্থাপন করেছেন, স্বয়ং মহানাগরিক তিনি নিজে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে কঠোরতম ব্যবস্থা পুরসভা করবে। পুরসভার কাছে ইন্টিমেশনটা আসলে পরে যদি পুরসভা ব্যবস্থা না নিত তাহলে নিশ্চয়ই এই অভিযোগ করা যেত। কিন্তু পুরসভার অধিবেশনে যখন এই প্রশ্ন পুরসভার একজন তৃণমূলের কাউন্সিলরই তুলছেন এবং মহানাগরিক তিনিও তৃণমূলের, তিনি নিজে যখন এইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দিচ্ছেন সাথে সাথে, তাহলে বুঝতে হবে যে এটা তৃণমূল কখনোই এন্ডোর্স করে না, বরং এটা বিরোধীদের রাজনৈতিক অপদার্থতা এবং ব্যর্থতা যে তারা এই প্রশ্ন প্রস্তাব প্রসঙ্গগুলো এমনকি পুরসভা অধিবেশনে পর্যন্ত উত্থাপন করতে অপদার্থ এবং ব্যর্থ। সেদিনকে সজল ছিল না। সজলের দলের আরও দুজন পৌর প্রতিনিধি, আমি নিজে সেই অধিবেশনে ছিলাম, আমি নিজে আলাদা আলাদা প্রশ্ন প্রস্তাব উত্থাপন করেছি সেদিনকের অধিবেশনে। সজলের দলের আরও দুজন পৌর প্রতিনিধি সিনিয়র, মীনাদি ছিলেন, মীনা দেবী পুরোহিত বড়বাজারের পৌর প্রতিনিধি, বিজয় ওঝা ছিলেন উপস্থিত। তারা তো কই এই প্রশ্ন বা প্রস্তাব উত্থাপন করলেন না সেদিনকে, বা এই প্রশ্নের সাপেক্ষে সাপ্লিমেন্টারি কোনো প্রশ্ন তারা চাইলে অ্যাড করতে পারতেন, কই তারা তো অ্যাড করলেন না। তাহলে এটা ধরতে হবে যে ওনাদের আসলে মানুষের স্বার্থে পরিষেবা দেওয়া নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, পুরোটাই রাজনীতি করবার জন্য সস্তার রাজনীতি করতে চাইছেন, তাই সজল এই কথা বলেছে। সজল রাজনীতিবিদের জায়গায় রাজনীতিবিদের কাজ করছে, কিন্তু এতে আখেরে কলকাতার জনপ্রতিনিধি হয়ে ও মানুষের জন্য কাজ কিন্তু করছে না। দাদা, এই মুহূর্তে তাহলে আপনাদের কি পদক্ষেপ নেবেন? কারণ অভিযোগ এটা উঠছে যে মাটির নিচ থেকে জল যেমন বেআইনিভাবে তোলা হচ্ছে, তার পাশাপাশি ঠিকঠাকভাবে ফিল্টার না করে সেই জল কিন্তু
সকলকে কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, বা যাদের প্রয়োজনে আমরা জানি যে জলের এই মুহূর্তে কলকাতায় কতটা প্রয়োজনে স্তরে রয়েছে, তো যেহেতু আপনারা এই মুহূর্তে শাসক দলে আছেন, কি ব্যবস্থা নেবেন ভাবছেন? দেখুন, কলকাতার অবস্থা কিন্তু চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লির থেকে অনেক ভালো। সেখানে কার্যত মানুষকে প্রতিদিন ট্যাঙ্কারে করে জল কিনে খেতে হয়। সেই তুলনায় কলকাতার মানুষকে বিনামূল্যে, মমতাদি প্রথম দিনই বলে দিয়েছেন জলের উপর কোনো ট্যাক্স বসানো চলবে না। মানুষকে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জল দেওয়া তৃণমূল কংগ্রেসের পুর বোর্ডের প্রধান এবং প্রথম দায়িত্ব এবং কর্তব্য। তৃণমূল কংগ্রেসের পুর বোর্ড সেই দায়িত্ব পালন করছে। তার সাথে সাথে বাইরে অনেকে যারা কেনা জলের উপর ভরসা করেন, তাদের সেই কেনা জলের উপর আসক্তির সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজ করেছেন। এই জিনিস যখন সামনে এসছে, এটা শুধু এক জায়গায় নয়, আরও একাধিক জায়গায় হচ্ছে। তো এই জিনিস যখন সামনে এসছে, তাই খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের পক্ষ থেকে, পুরসভার পক্ষ থেকে কঠোরতম ব্যবস্থার কথা বলা হয়েছে অধিবেশনে। এবং যেহেতু বলা হয়েছে, নিশ্চিতভাবে আমরা আশা রাখি আগামী দিনে সেই ব্যবস্থা গৃহীত হবে এবং যারা এই ধরনের অসাধু কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ পুরসভা করবে। আজকে আবারও আমরা দেখলাম যে নন্দীগ্রাম শিরোনামে, এবং সেই শিরোনামে আসার পিছনে কারণ যে আবারও তৃণমূল কর্মী সেখানে খুন হয়েছে এবং অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ওপর বিরুদ্ধে কিন্তু বারবার যাচ্ছে, কিন্তু বিজেপির তরফ থেকে তো সেভাবে কোনো রকম মন্তব্য জানা যাচ্ছে না। এটা আজকে নতুন নয়। নন্দীগ্রামে যখন 2021 সালে মমতাদি দাঁড়িয়েছিলেন, সেই সময় নন্দীগ্রামের বুকে আমরা দেখেছি রবীন্দ্রনাথ জানা তৃণমূল কংগ্রেসের কর্মীকে বয়ালের বুকে কি নৃশংসভাবে মেরে খুন করা হয়েছিল। কার্যত আমি সেদিনকে উপস্থিত ছিলাম, ওখানে সভা করতে গিয়েছিলাম। আমাদের কোলের মধ্যে রবীন্দ্রনাথ জানা হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয়, আমরা ছুটতে ছুটতে খবর পেয়ে তাকে কোনো রকমে ওখান থেকে হাসপাতালে তুলে আনি। সেই অবস্থায় কার্যত রবীন্দ্রনাথ জানা কোমায় চলে যান। পরবর্তীকালে তাকে ওখান থেকে স্থানান্তর করার কথা বলা হলো, কিন্তু তাকে বাঁচানো যায়নি। এই রাজনীতি বিজেপি নন্দীগ্রামে একাধিকবার করেছে। এর আগে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সভাপতি বাপ্পাদিত্য গর্গকে মারা হয়েছে। ওখানে আমাদের আরেক সহকর্মীকে খুন করার চেষ্টা করা হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেস করেন বলে, বিজেপি ছেড়ে চলে এসছেন বলে তার স্বামী এখানে থাকেন না। নন্দীগ্রাম অভয়াকাণ্ডের সময় শুভেন্দু অধিকারী নারী নিরাপত্তা নিয়ে তো কথা বলছিল, ঠিক ওই সময় নন্দীগ্রামের বুকে একজন মহিলা, তার স্বামী বাইরে কাজ করেন, যেহেতু তার পরিবার বিজেপি ছেড়ে চলে এসছে তৃণমূলে, এই অপরাধে মধ্যরাতে বিজেপির মদ্যপ ব্লক সভাপতি তার বাহিনী নিয়ে চড়াও হয়। বাহিনী নিয়ে চড়াও হয়ে সেই মহিলাকে কার্যত উলঙ্গ করে, বিবস্ত্র করে রাস্তার মধ্যে দৌড় করায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনো রকমে মহিলা প্রাণ বাঁচিয়ে পালান। তো যারা নারী নিরাপত্তা নিয়ে এত বড় বড় কথা বলছে, সেই লিডার অফ অপোজিশনের নেতা শুভেন্দু অধিকারী, তার রাজত্বে নন্দীগ্রামের বুকে যেখানে নারীর আব্রু এভাবে ভুলুণ্ঠিত হয়, তখন বুঝতে অসুবিধা হয় না কোন লুম্পেন বাহিনীর প্রশ্রয় এই জিনিস ঘটছে। এই জিনিস একবার ঘটছে না, একাধিকবার ঘটছে। যেহেতু আদালতের সুরক্ষা কবচ রয়েছে, তাই জন্য শুভেন্দু অধিকারী এবং আরও কতিপয় নেতা তারা ভাবছেন এইসব অসভ্যতম করে তারা পার পাবেন। কিন্তু দিনের পর দিন এই অসভ্যতম চলবে না। আমার মনে হয় এবার আদালতেরও বিষয়টা দৃষ্টিগোচর হওয়া উচিত এবং আদালত শুভেন্দুকে যে ওই সুয়মোটো রক্ষা কবচ দিয়ে রেখেছে, সেটার বিষয়ে পুনর্মূল্যায়ন চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। আপনার কি মনে হয় সে রক্ষা কবচের ভুল ব্যবহার করা হচ্ছে? অবশ্যই অপব্যবহার করা হচ্ছে। এর আগেও তো শুভেন্দুর কনভয় আপনারা দেখেছি, একজন যুবককে পদপিষ্ট হয়ে খুন হতে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়নি কারণ রক্ষা কবচের আওতায় ছিল। একাধিকবার এমন সব মন্তব্য করছে। এটা লিডার অফ অপোজিশন, বলুন তো কি মুখের ভাষা। এর আগের দিন মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে, আসলে এইটা কি হয় জানেন তো, আপনি ওপর থেকে যা শিক্ষা দেবেন নিচের দিকে সেই শিক্ষাটাই আসবে। ওদের দলের নেতা পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী উপস্থিত, অমিত শাহ কেন্দ্রের নাম্বার 2 সে উপস্থিত, তাদের সামনে দাঁড়িয়ে দানিশ আলী একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ, তাকে উদ্দেশ্য করে রমেশ বিদুরি বলেছিল এ ভাওরে এ কটুয়ে। এই ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করেছিল, গোটা ট্রেজারি বেঞ্চ বিজেপির এমপিরা টেবিল চাপড়ে তাকে বাহবা সমর্থন জানিয়েছিলেন। তো যেখানে এই ধরনের কুৎসিত মন্তব্যকে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এন্ডোর্স করে, সেখানে শুভেন্দু অধিকারী এই কথা বলবেন। কদিন আগে লিডার অফ অপোজিশন, উনি রাজ্যের লিডার অফ অপোজিশন, কেন্দ্রের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী। দেখুন, আমি রাহুল গান্ধীর দল করি না, কিন্তু তিনি একটা পদে রয়েছেন, পদকে সম্মান জানাতে হয়। রাজ্যের লিডার অফ অপোজিশন কেন্দ্রের লিডার অফ অপোজিশনকে বলছেন গান্ডু, প্রকাশ্যে কোট আনকোট গান্ডু বলে সম্বোধন করছেন। তো কোন রাজনীতি ভাষ্য শুভেন্দু অধিকারী? উনি নিজেকে খোয়াব দেখছেন বাংলার বেতাজ বাচ্চা হওয়ার, বাংলা লালন ফকিরের, বাংলা জীবনানন্দ দাশের, বাংলা কাজী নজরুল ইসলামের, বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের, এ বাংলা স্বামী বিবেকানন্দের, এ বাংলা রাজা রামমোহন রায়। এ বাংলা শুভেন্দু অধিকারী হবে না।
এই বাংলায় লিডার অফ অপোজিশন পদের যে মর্যাদা, যে ওজন থাকা উচিত, শুভেন্দু সেই মর্যাদা ওজন রক্ষায় ব্যর্থ তো বটেই, এটা অপদার্থ বললেও কম বলা হয়। শুভেন্দু অধিকারীর মতো এলিমেন্টকে বাংলার মানুষ কোনোদিনও বাংলার মসনদে দেখতে চাইবে না। দাদা একটু ফিরে আসবো, আমাদের ইতিমধ্যে বাংলায় আমরা জানি যে পার্শ্ববর্তী আমাদের দেশ রয়েছে, বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এই রাজ্যের সন্ধান শুরু হয়েছে জাল পাসপোর্টের, এবং দেখা যাচ্ছে যে সেই জাল পাসপোর্ট চক্রের আড়ালে সক্রিয় মানব পাচার কিনা এই প্রশ্ন উঠছে। কারণ যেহেতু মহিলাদের নামে ভুয়ো পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়েছিল এই চক্রের মাধ্যমে, তাই তদন্তকারীরা মনে করছেন যে এর সঙ্গে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিক চক্রের যোগ থাকতে পারে। দেখুন, আবারও বলছি, এটা পুরোপুরি বিদেশ মন্ত্রকের বিষয়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র দপ্তর, তারা এই বিষয়গুলো দেখভাল করে। পাসপোর্ট ইস্যু থেকে শুরু করে এখানে ভিসার অ্যাপ্রুভাল থেকে শুরু করে পুরোটাই তাদের অধীনস্থ। সুতরাং যখন বিষয়টা আন্তঃরাষ্ট্র, সেখানে আমরা কেন্দ্রীয়, দেখুন আমাদের মধ্যে রাজনীতির লড়াই থাকতে পারে, আমার সাথে বিজেপির লড়াই থাকতে পারে, বিজেপির সাথে সিপিএমের থাকতে পারে, কংগ্রেসের থাকতে পারে, কিন্তু যখন বিষয়টা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার, সেখানে যে কোনো একজন জাতীয়তাবাদী নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমাদের সকলের উচিত কেন্দ্রীয় সরকার তারা যাতে কঠোরতম ব্যবস্থা নেয় সেটা ইনশিওর করা। নিশ্চিতভাবে নিরাপত্তার গাফিলতি তো রয়েছে, আসামেও তো একই জিনিস ঘটেছে। আসামে এই যে আপনারা বলছেন জঙ্গি ধরা পড়েছে এরকমভাবে বাংলাদেশ থেকে আগত, আসামের বুকে ধরা পড়েছে, কেরালায় পর্যন্ত ধরা পড়েছে, পশ্চিমবঙ্গে 2জন ধরা পড়েছে, ত্রিপুরায় ধরা পড়েছে। অর্থাৎ কেরালা বাদ দিলে বাকিগুলো সবই বাংলাদেশ লাগোয়া স্টেট। তাহলে সেই স্টেটগুলোতে তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে সেখানে ব্যর্থতার দায় কার? রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের? নাকি অনুপ্রবেশ রক্ষার ব্যর্থতার দায় বিএসএফের? অনুপ্রবেশ আটকানোর দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে সিকিউরিটি ফোর্সের, সেন্ট্রাল এজেন্সির, সিআরপিএফ। যেটা বললেন যে অসমও লাগোয়া এবং অসমেও ধরা পড়েছে, এবং যেমনটা এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে কিভাবে বোমা বানানো বা কিভাবে চালাতে হবে রাইফেল, বাংলার পাশে দীর্ঘদিন ধরে তার ট্রেনিং চলছিল, অসমের কোকরাঝাড় জেলার কোথাও প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে গোয়েন্দারা মনে করছেন। আসামে তো ডাবল ইঞ্জিনের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা যাকে বিজেপি চোর বলেছিল সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী, সেই স্বরাষ্ট্র দপ্তর দেখে। তাহলে হেমন্ত বিশ্ব শর্মার আসাম পুলিশ কী করছিল? আমি আবারও বলছি, এই ক্ষুদ্র রাজনীতির খেলাটা শুভেন্দু অধিকারীদের করা শোভা পায়, কিন্তু একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় এটাই তুতু মায় দোষারোপের খেলায় না গিয়ে এটা ঐক্যবদ্ধভাবে, কারণ এটা আন্তঃরাষ্ট্রীয় ইস্যু। যখন বহিঃশত্রু আমাদের দেশকে আক্রমণ করে তখন সেখানে সবার আগে আমরা ভারতীয়, আমাদের উচিত প্রত্যেক ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষের এই বিষয়ে সরকার যাতে কঠোরতম স্টেপ নেয় সেটাকে প্রেশার ক্রিয়েট করা এবং সেটাকে এনশিওর করা। একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে আমার আবেদন থাকবে কেন্দ্রীয় সরকার যেন অনুপ্রবেশ আটকানোর জন্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে। দাদা একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে ধর্মতলা চত্বরে এখনও আন্দোলন চলছে, এবং আজকে 26 তারিখ অর্থাৎ আন্দোলনের শেষ দিন, কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারা আবারও আবেদন জানাচ্ছে, এবং ইতিমধ্যে হাইকোর্টে তাদের আবেদন তারা করতে পারবেন সেই অনুমতিও দিচ্ছে। না, আন্দোলন যে কেউ করতে পারে, এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র, এটা তো বাংলাদেশ নয় যে আপনি আন্দোলন করতে পারবেন না, এটা তো তালিবান নয়, এটা তো পশ্চিমবঙ্গ, এখানে আইনের শাসন আছে, এখানে আন্দোলন করার আপনার অধিকার আছে, আদালতে যেতে পারবেন। আবার হ্যাঁ, এই উৎসবের সময় কার্নিভালের মরশুমে গতকালকে 25শে ডিসেম্বর যেখানে লাখো লাখো জমায়েত হয়েছে, এবং তারা ধর্মতলাতে আন্দোলন কেন করছেন? বিচার তো করছে সিবিআই, সিজিও কমপ্লেক্সে কেন করছেন না? রায় তো পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট, দিল্লিতে কেন করছেন? এই প্রশ্নগুলো উঠবে, কারণ তারাও জানেন যে তাদের সঙ্গে লোক নেই, তাই লোক সস্তায় ফুটেজ খেতে গেলে লোক লাগবে। এই সময় ধর্মতলা নিউ মার্কেট চত্বরে হাজার হাজার লাখো লাখো মানুষ ভিড় করেন, সেই ভিড়ের একটা অংশকে নিজেদের আন্দোলনের মধ্যে দেখাতে চাইছেন। এই সস্তার রাজনীতি মানুষের কাছে কেন হচ্ছে? এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে প্রথম দিকে তো সাধারণ মানুষ ছিলেন। 14ই আগস্ট যখন রিক্লেম দ্য নাইট হয়েছিল, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আপনাদের ঘরের মায়েরা, মেয়েরা, বোনেরা সবাই নিজে সেই মুভমেন্টে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিল, কারণ প্রত্যেকে চেয়েছিল এই ঘটনার একটা সুষ্ঠু বিচার হোক। যখন বিচার হচ্ছে, যখন তথ্য প্রমাণ সামনে এসছে, বায়োমেট্রিক সামনে এসছে, ডিএনএ স্যাম্পেল ম্যাচ হয়ে গিয়েছে, ডিজিটাল এভিডেন্স সামনে এসছে, তখন দেখা যাচ্ছে যারা সিবিআইকে চেয়েছিল তারাই সিবিআইয়ের বিরোধিতা করছে। আজকে হাস্যকর পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে যে আজকে বলা হচ্ছে যে ওখানেই নাকি খুন এবং ধর্ষণ হয়নি। আচ্ছা ভাবুন, ওখানে যদি খুন এবং ধর্ষণ নাই হয়ে থাকতো তাহলে বায়োমেট্রিক স্যাম্পেলগুলো ম্যাচ করলো কী করে? ডিএনএটা ম্যাচ করলো কী করে? সবচেয়ে বড় কথা, যে করিডোর দিয়ে সিসিটিভি ফুটেজে দেখা গেল সঞ্জয় রায় কটায় ঢুকেছে, কটায় বেরিয়েছে, যদি অন্য কোনো ঘরে হয়ে গিয়ে তারপর ওই ঘরে আনা হয়ে থাকে, 27 ঘন্টা সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করা হয়েছে। 27 ঘন্টার আনএডিটেড ফুটেজ। তাহলে 27 ঘন্টায় 27 সেকেন্ডের জন্য দেখা যেত ঘর থেকে বেরোনো বা ঘরে ঢোকার?
তাহলে কেন পাওয়া গেল না? আসলে পুরোটাই ঘোলা জলে রাজনীতি। যদি এই তদন্তের মীমাংসা হয়ে যায়, যদি সাজা হয়ে যায়, তাহলে তো যে পলিটিক্যাল ন্যারেটিভকে সেট করে সামনে রেখে এজেন্ডা তৈরি করা হচ্ছিল, রাজনৈতিক এজেন্ডা, সেই এজেন্ডাটা পারপাসফুলি সার্ভ হবে না, তৃণমূলকে বেকায়দায় ফেলা যাবে না। তাই জন্য এই সস্তার রাজনীতির নাটক, এই নাটক চলবে, কিন্তু এই নাটক মানুষ ব্যর্থ করে দিয়েছেন। উপনির্বাচনের ফল প্রমাণ করে দিয়েছে যে এই সস্তার রাজনীতি মানুষ গ্রহণ করেননি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আস্থা রেখেছেন। এবং আমরা দেখলাম যে আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের তরফ থেকে একদিকে নিজাম প্যালেস, একদিকে সিজিও কমপ্লেক্স এবং অন্যদিকে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে তাদের প্রতিনিধি দল যাচ্ছে, কারণ সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট জমা দিতে পারেনি। আর সিবিআই এর সঙ্গে চার্জশিট জমা দিতে না পারলে অমিত শাহর কাছে যাক, নরেন্দ্র মোদীর কাছে যাক, যাদের আন্ডারে সিবিআই। এইসব সস্তার নাটক আসলে এই অমিত শাহ দেখা করার সময়ও দেয়নি, নির্যাতিতার পরিবারকে পর্যন্ত দেখা করার সময় দেয়নি, মমতাদি নিজেও তাদের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। তাই আজকে কে দোষীদের শাস্তি চায় সেটা প্রমাণিত। মমতাদির সরকার যাকে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, অনেকে শিরদাঁড়া উপহার দিয়েছিলেন। পরে দেখা গিয়েছিল শিরদাঁড়াটা আসলে লোহার রডের বিজ্ঞাপন করবে বলে আগে থেকে ওটা টিজার বের করা হয়েছিল। কলকাতা পুলিশের নগরপালকে শিরদাঁড়া উপহার দিয়ে পুলিশ সহনশীল, সংবেদনশীল। এখানে পুলিশ লাঠিচার্জ করবে না, এখানে পুলিশ শিরদাঁড়াটা গ্রহণ করেছে। এমনকি মমতাদি গণ আন্দোলন থেকে উঠে আসা নেত্রী হিসেবে তাদের আন্দোলনের দাবিকে মান্যতা দিয়েই তাদের সিদ্ধান্তকে সমর্থন নৈতিকভাবে জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপালকে পরিবর্তন করে। কিন্তু আজকে ঘটনাক্রম সামনে এসে দেখা যাচ্ছে যে বিনীত গোয়েল সেদিনকে 100% সঠিক কাজ করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই নিজেদের আয়নায় মুখটা দেখতে হচ্ছে এখন। এই ধরনের সস্তার নাটক করে টিকে থাকতে হচ্ছে। হিম্মত থাকলে যাক অমিত শাহের দরজায়, ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবে। একটা শেষ প্রশ্ন করবো দাদা, এই আবহেই আমরা দেখলাম যে আন্দোলনকারীদের তরফ থেকে একটি দাবি উঠছে যে ডোরিনা ক্রসিং, যেখানে আমরা দেখেছি ডোরিনা ক্রসিংকে বিভিন্ন রাজনৈতিক কারণ বা অরাজনৈতিক কারণে কোনো আন্দোলন, প্রোটেস্ট সব কিছুর সম্মুখীন হয়েছে সেই ডোরিনা ক্রসিং, এবং সেই ডোরিনা ক্রসিংকে এখন অভয়া ক্রসিংয়ের নাম দেওয়ার তারা দাবি তুলছেন। আপনি কি এই বিষয়টিকে সমর্থন করেন? আগে অভয়ার নাম করে যে টাকা উঠেছে, এই জুনিয়র ডক্টর ফ্রন্টকে বলুন ওই টাকাটা অভয়ার মা বাবার হাতে তুলে দিতে। টাকাটা উঠেছিল কেন? অভয়ার নামকে ব্যবহার করে তার আবেগকে কাজে লাগিয়ে। সেই টাকার অডিট হয়নি কেন? সেই টাকা কার হাতে আছে? যে টাকা রয়েছে তার নির্যাতিতার পরিবারের হাতে তুলে দিক, তারা ঠিক করবে তার মেয়ের সম্মান রক্ষার্থে, স্মৃতি রক্ষার্থে কী করবেন না করবেন। জুনিয়র ডাক্তার কোন হরিদাস পালেরা? তার পরিবার ঠিক করবে তার মেয়ের নামে কি হবে না হবে, আগামী দিন কি হবে সেটা তার পরিবার প্রস্তাব দেবে। এরা রাজনীতি করতে এসছে, এরা কুর্সি চায়, এরা চেয়ার চায়, এরা বিচার চায় না। তো এদের কথায় গুরুত্ব দেওয়ার বাড়তি কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না একজন রাজনীতির ছাত্র হিসেবে। হ্যাঁ, নিশ্চিতভাবে এই মৃত্যু দুঃখজনক, বেদনাদায়ক। আমাদের ঘরের একজন বোন, তার সাথে যখন দেখুন একটা ওয়ার্ক প্লেসে ক্রাইম হয়েছে, এটাই যথেষ্ট একটা সরকারের সমালোচনা করার জন্য। কিন্তু সেইটাকে আমার নেগেটিভ অনুযায়ী এস্টাবলিশ করার জন্য যে মিথ্যার ঠাস বুনোট তৈরি করা হয়েছিল, সেটা না করলে আজকে এভাবে নাককানটা কাটা যেত না। একটা মেয়ে, আমাদের ঘরের বোন, সে কাজ করতে গিয়ে তার কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হয়েছে, ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। সরকারের সমালোচনা করার জন্য এটুকুই যথেষ্ট। কিন্তু সেটা তৃণমূল করিয়েছে বা তৃণমূলের কোনো যোগ সুযোগ রয়েছিল, তার জন্য কাউকে কাউকে খুনি বা ধর্ষক সাজাতে হবে, এই ফলস ন্যারেটিভটা তৈরি করতে গিয়ে যে মিথ্যার বুনোট হয়েছিল, তাতে আজকে গোটা আন্দোলনটা এই ধরনের জায়গায় এসে পর্যবসিত হলো, যেটা আসলে অষ্টরম্ভা ছাড়া আর কিছু দাঁড়ালো না। আসল দোষী সঞ্জয় রায়, খুনি সঞ্জয় রায়, ধর্ষক সঞ্জয় রায়। তাকে ধর্ষক মানতে যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে বুঝতে হবে তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা রয়েছে। তারা তাদের পলিটিক্যাল এজেন্ডা নিয়ে থাকুক। বাংলার মানুষ ওই খুনি সঞ্জয় রায়, ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসি চায়। আমরা দেখতে চাই নতুন বছরে যেন এই হত্যাকারী, এই ধর্ষক ফাঁসির কাস্টে ঝুলতে থাকে। আমি নিজে হয়তো খুব একটা ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে নই, কিন্তু এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য যেখানে বায়োমেট্রিক্স ম্যাচ করে গেছে, ডিএনএ ম্যাচ করে গেছে, সেখানে বোধহয় আর কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত নয়। ফাঁসির কাঠি তাকে দেখতে চাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।